স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঘর শুদ্ধির অভিযানে নেমেছে সরকারি দল, এতে অবশ্যই আছে শুভবুদ্ধির উদ্বোধন। তবে এর সঙ্গে রাষ্ট্রীয় শৃঙ্খলা, প্রতিষ্ঠানের যোগসূত্র প্রশ্নবিদ্ধ, এসব নিয়ে আজকে আলোচনার ঠক বাজতে গ্রাম। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আছেন বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন এবং জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন খুলনা থেকে সরকারি আদর্শ সুন্দরবন কলেজের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী। স্বাগত আপনাকেও। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, গত 2 দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে 3টি বন্দুকযুদ্ধের ঘটনায় হাজারীবাগ ও মাগুরায় ছাত্রলীগের 2জন নেতা, কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের কর্মী নিহত হয়েছেন। সরকারি দল তাদের সহযোগী সংগঠনের কোন শাখা কি সশস্ত্র অবস্থায় আছে? প্রশ্নটি উঠছে এই জন্য যে সশস্ত্র শাখা না থাকলে বা তারা সশস্ত্র না থাকলে, বৈধ বা অবৈধ বন্দুক না থাকলে তাদের সাথে আসলে বন্দুকযুদ্ধ হওয়ার কথা না। আমরা সরকারি ভাষায় যেটি পড়েছি আর কি। না, বিষয়টা হচ্ছে যে সন্ত্রাসী সন্ত্রাসী, এটা সরকারি দল, বিরোধী দল বা অমুক দল তমুক দলের বিষয় না। এখানে সন্ত্রাস নির্মূল করার জন্য, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পদক্ষেপগুলো নিয়েছে, সে পদক্ষেপের কেউ যদি চ্যালেঞ্জ করে থাকে তার শিকার তাকে হতে হয়েছে। আমি এইভাবেই বিষয়টা দেখতে চাই। কাজে আমরা প্রথম থেকে বলে আসতেছি, আপনি লক্ষ্য রাখবেন যে সন্ত্রাসী, মাননীয় প্রধানমন্ত্রী তো এটা খুব দৃঢ়ভাবে বলে, সন্ত্রাসীরা কারো দলের না, তারা সন্ত্রাসী সন্ত্রাসী। আমরা সেভাবেই দেখছি। কাজেই এই বিষয়টা আমাদের মানে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখছি না। অনেক ক্ষেত্রে আছে যে খালিদ ভাই, আপনার সাথে যতবারই আমার কথা হয়েছে টেলিভিশনের বাইরে নানা জায়গায়, আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আসলে বিপক্ষে। এই ক্ষেত্রে আপনার অবস্থানটা কি? না, এটা আমি তো এখনো বিপক্ষে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে না। কিন্তু আপনি দেখেন আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে যারা যে পদক্ষেপগুলো নেয়, সেই পদক্ষেপ যদি আপনি চ্যালেঞ্জ করে বসেন, তাহলে তো আইন জনগণের নিরাপত্তাটা হচ্ছে মুখ্য বিষয়। সেই চ্যালেঞ্জের শিকার যদি আপনি হয়ে যান, সেক্ষেত্রে আমি কি বলবো বলেন, বা আপনি বা কি বলবেন? রাইট। খালিদ ভাই, আপনি কি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা বিভিন্ন রকম প্রশ্ন করছিলেন, সেটা কি আপনি আজকে দেখেছেন? না, আমি দেখিনি। আমি আপনাকে একটু বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিষয় আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হচ্ছে এরকম যে স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে যে এরা ক্রস ফায়ারের শিকার হচ্ছেন, ঠিক না, র্যাব বলছে এবং পুলিশ বলছে এগুলি বন্দুকযুদ্ধ, সেটা ঠিক আছে। আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন এর মধ্যে একটি ঘটনা ঘটেছে, সেটা আমি দেখছি, কেন ঘটছে সেটা সম্পর্কে পরে বলবো। সেটি কোন ঘটনা? সাংবাদিকরা যখন এই প্রশ্ন করেন তখন তিনি বলেন হাজারীবাগের ঘটনাটি। আপনি কি হাজারীবাগের ঘটনাটি আসলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেননি সেজন্য বলছেন? হাজারীবাগের ঘটনাটি কি আপনার কাছে? আমি শুনেছি যেটা সে হাজারীবাগের ব্যাপারটা পুরোটাই আমার মানে ইয়ে নাই, যতটুকু আমি শুনেছি একটি মোবাইল বা ল্যাপটপ চুরিকে কেন্দ্র করে একটি ঘটনা সংঘটিত হয়েছে। এবং পরবর্তীতে আমি ওখানে শুনেছি আওয়ামী লীগ নেতারাও বলেছে যে এই মানে এই মারা গেছে, ছাত্রলীগের সভাপতি ছিল সে কোনো, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না কোথাও। এবং তারা দাবি করছে যে তিনি কখনো সন্ত্রাসের মানে মধ্যে কখনো জড়িত ছিল না। এবং আজকেও আমি শুনেছি, আমি জানি না, তার জানা যায় মানুষের ঢল নেমেছিল ওই এলাকায়, প্রচুর মানুষ সমাগত হয়েছে। এবং এটাকে এখন যদি এই ক্ষেত্রে অনেকেই এরকমের মানে সন্ত্রাস দমন করতে গিয়ে, আমি যে কথাটা বলেছি, কেউ যদি চ্যালেঞ্জ করে বসে কোনো কর্মকাণ্ডের, সেটার যদি শিকার কেউ হয়ে যায়, সেক্ষেত্রে আমার তো কোনো বক্তব্য নেই এখানে। আমি কালকে সেটাই আমি শুনেছি যে তার বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাসের কোনো অভিযোগ নাই। সাধারণত যে অভিযোগগুলো মানে সাধারণত আমরা পাই, এই ধরনের কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল না এবং কোনো তার বিরুদ্ধে মামলা ছিল না। এবং ওইখানকার যারা নেতৃবৃন্দ আছে তারাও ওই বিষয়টি দাবি করেছে। এখন বাকিটুকু এখন পরবর্তীতে দেখা যাবে হয়তো। আমি জনাব এবিএম মোশাররফ হোসেনের কাছে জানতে চাইবো যে বিএনপি শাসনামলে যে নতুন বিষয়টি বাংলাদেশে আবিষ্কৃত হয়েছিল, সেটা হচ্ছে ক্রস ফায়ার। এখন তা বন্দুক যুদ্ধ হিসেবে বহাল, তা দিয়ে ক্ষমতাসীন দলের সাথে যুক্ত বলে দাবি করছেন এবং উচ্ছৃঙ্খলদেরকে শায়েস্তা করা হচ্ছে। আপনারা কি সন্তুষ্ট কিনা? আমি মোশাররফ ভাই, আপনার অনেক বেশি মনে থাকে, তবু আপনাকে মনে করে দিতে চাই যে 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর থেকে আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি। সেই অপারেশন ক্লিন হার্টে বলা হয়েছে যে মানুষ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাচ্ছে যখন অভিযান করা হচ্ছে। তারপরে পর্যায়ক্রমে ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ, গুমের মতো যেগুলিকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলছি, সেগুলির আবির্ভাব ঘটেছে। এই ধারাবাহিকতাটাকে আপনি কিভাবে পর্যালোচনা করেন? না, আপনার নিশ্চয় আপনি খুব চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। আপনার নিশ্চয় মনে আছে 2001 সালে অবস্থাটা কি হয়েছিল। আজকে যেই শিকারটা রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকরা হচ্ছে,
2001 সালে কিন্তু ঘটনা তা ছিল না। আপনার তখন মনে আছে ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে একটা বিশেষ করে মাস্তান, রংবাজ, চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠেছিল চরমভাবে। আপনার নিশ্চয় মনে আছে কালা জাহাঙ্গীরের কথা, আপনি পিচি হান্নানের কথা, আলাউদ্দিন সহ শুরু করে এ ধরনের অসংখ্য সন্ত্রাসীরা সেদিন ঢাকা শহরে গজিয়ে উঠেছিল এবং তারা প্রশাসন থেকে শুরু করে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে সেদিন কিন্তু তারা চাঁদা তুলত। এবং সেই অপারেশন ক্লিনারটা শুরু হয়েছিল কিন্তু সুনির্দিষ্ট যারা সন্ত্রাসী, কোনো রাজনৈতিক দলের কর্মী, নেতা, সমর্থক নয় তাদের বিরুদ্ধে। কিন্তু আজকে আপনি লক্ষ্য করবেন যে সেই পর্যায়ক্রমে সেই ক্রস ফায়ার বলি বা বন্দুকযুদ্ধ যা বলি, এটা পর্যায়ক্রমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে রাজনৈতিক কর্মীদেরকে এখন হত্যার পর্যায়ে এসে চলেছে। যার জন্য আজকে আপনি যে কথাটা খালেদ মাহমুদ চৌধুরীকে বলেছেন, উনি অবশ্য জবাব দেয় নাই যে বন্দুকযুদ্ধের কথা বলেছে সরকার বলেছে যে হাজারীবাগে ছাত্রলীগের সভাপতি বন্দুকযুদ্ধে মারা গেছে। তাহলে নিশ্চয়ই দুই পক্ষই বন্দুক ছিল, যার কারণে যুদ্ধ হয়েছে, সেখানে মারা গেছে। কিন্তু অপারেশন ক্লিনার যেটা ছিল, তিনি জবাব দিয়েছেন যে সন্ত্রাসী কোনো দলের লোক নয়, তার কাছে বন্দুক থাকতেই পারে না। যে কিন্তু আপনি ওই সময় নিশ্চয় মনে আছে যে বিএনপির সেই অপারেশন ক্লিনারে প্রায় আমার যতটুকু মনে পড়ে 35 জনের মতো মানুষ সেদিন মারা গিয়েছিলেন এবং অধিকাংশ ছিল চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, যাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে এরা সন্ত্রাসের সাথে জড়িত এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। সেই লোকগুলি ওই সময় কিন্তু আপনার সেই পুলিশ বলেন বা র্যাব, তখন তো র্যাব হয়নি, র্যাব হয়েছে তারা পরে, অপারেশন ক্লিনহার্টের পরে ওই সময় তারা কিন্তু সেই হামলাগুলো শিকার হয়েছিল। কিন্তু আজকাল কি হচ্ছে, আজকাল কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে অথবা রাজনৈতিক কর্মীদেরকে আজকে কিন্তু এই সন্ত্রাসের নামে ক্রস ফায়ারে আজকে দেওয়া হচ্ছে। আপনি কি মনে করছেন যে সরকারের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কোন কর্মী আর যার কথা বলা হয়েছে? আমি বলছি যে এটা হলো কি এই আজকে কেন এই ঘটনা আপনার কাছে কি মনে হয় না যে আপনারা যে বিষ বৃক্ষ বপন করেছিলেন সেই বিষ বৃক্ষ এখন অনেক বড় গাছ হয়েছে? অবশ্যই আমি অস্বীকার করার কোনো নাই, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে সরকারের জন্য যেটা সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়েছে যে সরকারি দলের বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাস 7 মাসের সন্ত্রাসের কারণে 35 জন খুন হয়েছে গত 7 মাসে। 7 মাসের সন্ত্রাসী কারণে, ছাত্রলীগের সন্ত্রাসের কারণে 35 জন খুন হয়েছে, আহত হয়েছে মারাত্মকভাবে প্রায় 200-এর অধিক। আজকে সরকার নিজেই কিন্তু সামাল দিতে পারছে না বলে কিন্তু আজকে এই সর্বনাশা খেলায় তারা মেতেছে। আজকে আপনি দেখেছেন যে লালবাগে যে কথাটি, যে ছেলেটির কথা বলা হচ্ছে যে লালবাগ সভার সভাপতি হাজিরে আরজু মিয়া, তাকে করে দেয় আজকে মাগুরায়, যেটা বাংলাদেশ না সারা বিশ্বকে নাড়া দিয়েছে যে আমরা নরমাল গুলিবিদ্ধ হয়ে মানুষ মারা যায়, কিন্তু মায়ের পেটে সন্তান সেও পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে। মানে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। আপনাদের সময় বাবার কোলে সন্তান গুলিবিদ্ধ হয়েছে, সে মারা গিয়েছিল, এখন হচ্ছে মায়ের পেটে গুলিবিদ্ধ হয়েছে। আজকে তাকে কিন্তু তার একটা অন্যতম আসামি ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। এবং আরেকটু লক্ষ্য করবেন যে এই সরকারের প্রভাবশালী দুইজন লোক যারা কুষ্টিয়া জেলে অবস্থান করে, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সেখানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে কিন্তু রাজপথে 15ই আগস্টের শোক দিবসের দিন গোলাগুলি হয়েছে। ওখানেও কিন্তু গতকালকে একজন জাকিরকে নামে একজনকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। তার মানে সরকার সামলাতে পারছে না। খালিদ ভাই নিশ্চয়ই এর জবাব দিবেন। আমি একটু আবার ব্যারিস্টার শামীম পাটোয়ারি, প্রথমবারের মতো ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছে আসি যে আমরা আসলে যখনই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলি তখন এই কথাও আমাদের সামনে আসে যে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়া কোনো কিছু করার থাকে কিনা। আপনি নিশ্চয়ই জানেন যে মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী উনি বলছেন রাজনৈতিক কর্তৃপক্ষ দুর্বল হয়ে গেলে নিজেদের মধ্যে সংঘর্ষ তৈরি হতে পারে। মাগুরা, ঢাকার বাড্ডা, কুষ্টিয়ায় তারই চিত্র দেখছি আমরা। সংসদের বিরোধী দল সরকারি দলের রাজনৈতিক প্রতিপক্ষের শূন্যতা দূর করতে পারছে না কেন? আসলে রাজনৈতিক প্রতিপক্ষের শূন্যতার কারণে নিজেদের মধ্যে এগুলি হচ্ছে বলে অনেকে বলছেন এবং কিছু করার নাই আর মানে সামলানোর জন্য। আমরা ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি, তারা খুশি হয়েছেন এই যে 2-3টি ক্রস ফায়ার হয়েছে তার ফলে। আমরা যতই বলি যে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে, আপনি যদি ব্যক্তিগত খুশিটা আসলে লেমেন্স খুশি, মানে দীর্ঘমেয়াদী চিন্তা করলে এটা কখনো ভালো কিছু দিবে না। কারণ আপনি যদি বিএনপির আমলের ক্লিন হার্ট অপারেশনগুলো দেখেন, হ্যাঁ অনেক চিহ্নিত সন্ত্রাসী, সিন্ডিকেট সন্ত্রাসী যারা পুলিশের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছে, এটা সত্য। আবার পিক অ্যান্ড চুজের ভিত্তিতে পিওর কমিউনিস্ট থিওরিস্ট, তিনি যদি বই পড়তেন, কোনো অস্ত্র ছিল না, এরকম নেতাকেও হত্যা করা হয়েছে। এরকম ঘটনা বেশ কয়েকটি সে সময় ঘটেছে। এবং তো সেখান থেকে যখন সূত্রপাত হলো তখনও কিন্তু মিষ্টি খাওয়ানো হয়েছে, হাততালি হয়েছে, পত্রিকায় বড় করে ছবি আসছে আনন্দ উল্লাসের। তো আমাদের কাছে তখনও মনে হয়েছে, এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেটা নিয়ে অনেক মানে গর্ব করে বলেছে যে এটি হচ্ছে। এক্স্যাক্টলি। তো সেখান থেকে আমরা কিন্তু তখন কিন্তু আমাদেরও মনে হয়েছে যে একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে এবং এটাকে ভবিষ্যতে ব্যবহার করা হবে, যে এই সময় হয়েছিল আমরাও এখন করছি। তো আমাদের আসলে লতে ক্রাইম কন্ট্রোল একটা মডেল আছে আর ফেয়ার ট্রায়াল একটা মডেল আছে। ফেয়ার ট্রায়াল মডেল হচ্ছে আপনি অপরাধকে শাস্তি দিবেন তার সমস্ত ফেয়ার ট্রায়াল প্রসিডিউর মেইনটেইন করে,
ক্রাইম কন্ট্রোল হচ্ছে যে কোনো মূল্যে ক্রাইম কন্ট্রোল করো। তো ক্রাইম কন্ট্রোলের সবচেয়ে সর্বোচ্চ লেভেলটা হচ্ছে ক্রস ফায়ার, যেটা এক্সেপশনাল ক্ষেত্রে দু একটা জায়গায় হতে পারে, কিন্তু আমাদের এখানে একটা ট্রেডিশনে হয়ে যাচ্ছে। এবং আপনি দেখেন, যদি আপনি মনে করেন একজনকে আপনি বিচারের মধ্যে দিয়ে বিচার করবেন, আমরা এটা উদাহরণ হিসেবে দিতে চাই না, বাট দেখেন 111-এ কিন্তু মাত্র 2 বছরে কয়েক হাজার মামলা ডিসপোজ অফ হয়েছে। সো যদি সরকার চায়, স্পেশাল ট্রাইব্যুনাল আছে, প্রচুর জাজ আছে, এই ধরনের পার্টিকুলার মামলাগুলো অনায়াসে 3 থেকে 6 মাসের মধ্যে ফাঁসি নিশ্চিত করা সম্ভব যারা অপরাধটা করেছে। কারণ পুলিশ যদি দক্ষ একজন পুলিশ যদি চার্জশিট প্রপারলি দেয়, সায়েন্টিফিক এভিডেন্স থাকে। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি একজন আইনজীবী, আপনি কি টাইমলাইনটি একদম মানে ঠিক মতো বলছেন? 3 মাস 6 মাসের মধ্যে কি বাংলাদেশে বর্তমান কার্যবিধির মধ্যে কাউকে ফাঁসি দেওয়া সম্ভব? এটা কেন সম্ভব আমি বলছি, যদি আপনি হয়তো ট্রায়াল কোর্টে তাকে একটা বিচারের মুখোমুখি করতে পারবেন, আপনাদের যে মানে যতগুলি দ্রুত বিচারের যত আইন আছে, আমি একটা আইনের কথা বলছি না, কিন্তু আপনি, আমার মনে হয় না তার ফাঁসি কার্যকর করা সম্ভব হবে 3 না। এটা কেন বলছি, কারণ আমাদের এখানে দেখা যায় জজ সাহেবরা একটা সাক্ষী নেওয়ার পরে 1 মাস পরে আরেকটা সাক্ষী নেন, কিন্তু আপনি 1 মাসে এভরিডে সাক্ষী নিতে পারেন, এতে আইনগত কোনো বাধা নেই। এভাবে 1 মাস করে টাইম নেওয়ার ফলে কি হয়, দেখা যায় যে পুলিশ ইন্সপেক্টর সাক্ষী দিবেন, উনি বাইরে আরেক জায়গায় পোস্টিং হয়ে গেছেন, ওনার সাক্ষীর সময় যখন আসে তখন উনি বিদেশে চলে গেছেন শান্তি মিশনে, যে কারণে মামলাগুলো অনেক ডিলে হয়। কিন্তু আপনাদের মতো প্রথিতযশা আইনজীবীরাই তো তাকে ওই সময় কোর্টকে গিয়ে বুঝান যে কেন আপনার সাক্ষীকে প্রস্তুত করার জন্য সময় দিতে হবে। এটা তো এই প্রসেসের মধ্যেই পড়ে যাচ্ছে। আমার সাক্ষী দেখা যাচ্ছে সাতক্ষীরায় আছে, আজকে সকালে আসছে, আমি এখনো তাকে প্রিপেয়ার করতে পারিনি, কিন্তু যদি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে ট্রায়াল হতো, এবং এটা সরকারও সার্কুলার করতে পারে যে মামলায় যে সাক্ষী তারা ট্রান্সফার হবে না বিফোর সাক্ষী না দেওয়া পর্যন্ত। আপনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। আমরা একটা অন্য ঢাকার বাইরে একটু যাচ্ছি, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে যত আইন হয়েছে বিচার ত্বরান্বিত করার জন্য, সেই আইনগুলির ক্ষেত্রে কিন্তু ভালো হোক খারাপ হোক, মানবাধিকার রক্ষা নামে হোক, আইনজীবীরাই তা আসলে সবচেয়ে বেশি পরিমাণে বাধাগ্রস্ত করেছেন। আপনি নিশ্চয়ই আমার চেয়ে আরো ভালো বলবেন। বাধাগ্রস্ত শব্দটি আমি আসলে নেগেটিভ টার্মে বললাম, হয়তো ঠিক কাজটি করেছেন, আমি জানি না, আপনি নিশ্চয়ই এটা আমাদের পরে বলবেন। আমাদের সাথে খুলনা থেকে সরকারি আদর্শ সুন্দরবন কলেজের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী আছেন। কলেজ বিশ্ববিদ্যালয় সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিভক্তি ও কোন্দল প্রায় সংঘাতের রূপ নিচ্ছে। আপনাদের কলেজের চিত্রটা যদি একটু বলেন স্যার, আপনাদের কলেজে কি এরকম কোনো ঘটনা আছে? জনাব প্রকাশ চন্দ্র অধিকারী। ধন্যবাদ আপনাকে। আসলে সন্ত্রাস রাজনীতি এটা বাংলাদেশের একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সব দেশেই থাকবে, সব দেশেই আছে। কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাস বা রাজনীতির যে টানাপোড়েন সম্পর্ক চলছে, সেটা কিন্তু সব প্রতিষ্ঠানে বিরাজমান নাই। তা সরকারি সুন্দরবন কলেজ খুলনার এরকমই একটা আদর্শবান কলেজ, যেখানে রাজনৈতিক টানাপোড়েন সম্পর্ক খুব বেশি বিপর্যয়মূলক অবস্থায় না। এখানে আমরা যারা অবস্থান করছি, অনেকটা সহযোগিতাপূর্ণ মনোভাব, ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত ভালো অবস্থান, এবং রাজনীতিবিদদের সঙ্গে এখানে শিক্ষকদের সম্পর্ক অত্যন্ত সুন্দর। জনাব প্রকাশ চন্দ্র অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো যে সুন্দরবন কলেজে এটি সহ অবস্থান আছে। আমাদের সঙ্গে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দার খান আছেন, যিনি সুশাসনের জন্য নাগরিক সুজন চট্টগ্রাম শাখার সভাপতিও বটে। স্যার, আপনাকে জানতে চাইবো যে পত্রপত্রিকার যে জনমত জরিপ, অনলাইনে যে পাঠক দর্শকের যে মন্তব্য, সেই মন্তব্য থেকে এটা স্পষ্ট যে আসলে যারা চিহ্নিত সন্ত্রাসী বা যারা বিভিন্ন রকম দুষ্কর্ম করছে, তাদেরকে ক্রস ফায়ার বলি, বন্দুকযুদ্ধ বলি, অন্য কোনো এনকাউন্টারে খুন বলি, আমরা এক ধরনের খুশি হচ্ছি। আপনারা এটাকে কিভাবে দেখছেন স্যার? আমরা তাৎক্ষণিকভাবে খুশি হতে দেখি, এবং এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা তাৎক্ষণিক যে মুক্তির একটা স্বস্তি লাভ করি, এটারই প্রকাশ এটা। কিন্তু এই স্বস্তিটা যে পার্মানেন্ট একটা ব্যাপার নয়, এবং আসল ব্যাপারটাকে স্থায়ীভাবে কিছু একটা করতে গেলে সেখানে যে অনেক সময় নিয়ে অনেক প্রতিষ্ঠানকে যুক্ত করে, এবং যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলিকে প্রপারলি ব্যবহার করে এটার ব্যবস্থা করতে হয়, সেটা তাৎক্ষণিকভাবে আমরা ভুলে যাই, বা তাৎক্ষণিক সেটাকে প্রয়োগ করা সম্ভব হয় না। কেন প্রয়োগ করা সম্ভব হয় না, এগুলো দিনে দিনে আমরা অনেক দেখেছি, এবং এখন সবাই জানে যে এই প্রতিষ্ঠানগুলোকেও এমনভাবে করে ফেলেছি যে তারা প্রায় ভোঁতা হয়ে গেছে, এবং তারা বরং এদিকেই বেশি সহজ এটাকে মনে করছে যে এগুলোকে বন্ধ করতে হলে এই প্রতিরোধ এইভাবেই করতে হবে। কিন্তু এটা যে শেষ পর্যন্ত ভালো একটা সমাধান নয়, তা আমাদেরকে বুঝে নিতে হবে, এবং এটা মাথায় রেখেই চলতে হবে। অধ্যাপক সিকান্দার খান, আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে কথিত বন্দুকযুদ্ধের পক্ষে পরোক্ষভাবে অবস্থান নিয়েছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছেন যে আসলে সন্ত্রাসী সে যে দলের হোক তাকে কোনো ছাড় নয়। ছাত্রলীগের স্থানীয় শীর্ষ নেতারা কিন্তু এর বিরোধিতা করছেন, তারা বলছেন যে এটা মেনে নেওয়া যায় না। আমাদের একজন মন্ত্রী যিনি সাবেক ছাত্রনেতা ছিলেন, এখন সড়ক মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, তিনি বলছেন যে তিনি এই উদ্যোগের পক্ষে। আবার আমাদের একজন সাবেক মন্ত্রী যিনি আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন, এখন উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি বলছেন যে এই বন্দুকযুদ্ধ আসলে এর বিপক্ষে অবস্থান নিতে হবে। এটা কি দুইজনের ব্যক্তিগত মতামত নাকি সরকারি দল একটা বিভক্তি? আপনি এই যদি এর বিভক্তি হয় আপনি এর কোন পক্ষে আছেন? আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে জানতে চাইবো জনাব খালিদ মাহমুদ চৌধুরী। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, সেটা বলা হচ্ছে যে কথিত বন্দুকযুদ্ধের পক্ষে পরোক্ষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান অথবা এই বন্দুকযুদ্ধ বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে নিন্দা করা, আপনি আসলে কোন জায়গায়? এটা তো অবশ্যই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমরা নিন্দা জানাই, এটা আমরা মানে কেউ এটার পক্ষে না। কিন্তু আমি যে কথাটা বলেছি যে সন্ত্রাসীরা সন্ত্রাসী, এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে কেউ যদি চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়ে যায় আর সেটা শিকার যদি কেউ হয়ে যায়, এখানে কিন্তু কোনো বক্তব্য নাই। কারণ এই যে আপনার আমি হয়তো ভালো গাড়ি চালাচ্ছি, হ্যাঁ, আমার আরেকজন আমাকে যে ক্রস করতে হবে ওভারটেক করে সে ভালো গাড়ি চালাচ্ছে, এটা তো আমি জানি না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন মানে নিয়ে ওই জায়গাটায় তারা তদন্ত কার্য চালাচ্ছে, সেটাকে যদি কেউ চ্যালেঞ্জ করে বসে যে কোনো পয়েন্ট থেকে, তো সেই জায়গাটা যদি সে শিকার হয়ে যায়, সেই জায়গাটা আমার বক্তব্য তো কি থাকতে পারে, এখানে আর কোনো বক্তব্য নেই। আর যে কথাটা আপনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে প্রধানমন্ত্রী উদ্ধৃতি দিয়ে যে সন্ত্রাসী যেই হোক, অবশ্যই এটা তো মাননীয় প্রধানমন্ত্রী সব জায়গায় বলেছে, মহান পার্লামেন্টেও তিনি দাঁড়িয়ে বলেছেন সন্ত্রাসী তার কোনো দল থাকতে পারে না। এবং আমাদের যে লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের এই 16 কোটি মানুষকে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আনা, একটা মানুষের মানে স্বাভাবিক জীবন যাপন যেন করতে পারে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমার অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, আমাদের শিক্ষার সীমাবদ্ধতা আছে, সামাজিকতা সীমাবদ্ধতা। কারণ আপনি এই যে এখন বললে অনেক কথাই চলে আসবে, এখানে 75-এর পরে আমাদের ভোগবাদী একটা সমাজ তৈরি করা হয়েছে। এখানে আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাকে বিচার করা হয় যে বাংলাদেশ সব থেকে ধনী ব্যক্তিটা আমি কিনা। ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে এখন রাজনীতিতে। তো কাজে একজন নেতা হচ্ছে, পরের দিনে চিন্তা করতেছে যে সে মনে হয় এই বাংলাদেশের এরকম একটা জায়গায় চলে গেল অর্থনৈতিকভাবে। তো এই যে একটা সমাজ তৈরি হয়েছে, এই সমাজটা তো বিরাজনীতিকরণ করার কারণে হয়েছে। আজকে মোশাররফ ভাই একটা কথা বললেন যে ক্লিন হার্ট অপারেশন এই কারণে হয়েছে। আপনি দেখেন যে খুলনার আমাদের যে নেতা মোস্তফা রশিদ সুজা হুইপ ছিল, তিনি কি কিন্তু সন্ত্রাসী? তাকে ক্লিন হার্ট অপারেশনের শিকার হতে হয়েছে। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন অলোক বণিক, খলিলুর রহমান, তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নাই, তাদেরকে ক্লিন হার্ট অপারেশনে। এখন তারপরে থেকে সবচেয়ে ভয়াবহ যেটা, এতগুলো হত্যাকাণ্ড হয়ে গেল বাংলাদেশে, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো। আজকে তো কোর্ট, আজকে ব্যারিস্টার সাহেব এখানে আছেন, কোর্টের বারান্দা কিন্তু খোলা আছে, কেউ যদি এই ধরনের শিকার হয়ে যায় আইনের আশ্রয় নিতে পারবে। কিন্তু আইনের আশ্রয় আমি নিতে পারবো না, সেই কাজটাও কিন্তু করেছেন। তাহলে সন্ত্রাসকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হলো। আপনি ক্লিন হার্টের কথা বলছেন? ক্লিন হার্টের কথা বলছি। আমি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আমি আপনাকে একই পৃষ্ঠপোষকতা কিন্তু আপনার 75-এর যে 15ই আগস্টের যে হত্যাকাণ্ড, সেটা কিন্তু করা হয়েছে, ইনডেমনিটি দেওয়া হয়েছিল। কাজেই আমাদের রাষ্ট্র বিভিন্ন সময়ে এই যে সন্ত্রাস, এই যে হত্যাকাণ্ড, এই যে মানুষের যে নিরাপত্তাহীনতার দায়িত্ব মানে আপনি রাষ্ট্র নিয়েছে। কাজেই আপনাকে বলি যে এত দ্রুত যে আমরা যে পদক্ষেপগুলো আশা করছি, যে প্রত্যাশাটা করি, প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। কারণ আজ থেকে কয়েকদিন আগে, কয়েক মাস আগে 93 ডেজ বাংলাদেশে কি ছিল আপনি বলেন? আজকে ক্লিন হার্ট অপারেশন, এই আপনারা যে ক্রস ফায়ারে যেটা বলতেছেন, আপনি ধরে নি পত্রিকার কথা বা মিডিয়ার ভাষায় বলি আমি, বন্দুকযুদ্ধ বলেন, ক্রস ফায়ারে বলেন, মারা যাচ্ছে, কোনো প্রতিক্রিয়া কিন্তু নাই। আপনি যেটা বললেন খুলনার আমার সম্মানিত টিচারকে, যে মানুষ খুশি হচ্ছে কেন? যে মানুষের মধ্যে যে এই যে হত্যাকাণ্ডগুলো, এমন বিভৎস হত্যাকাণ্ড দেখেছে
যে মানুষের মধ্যে এগুলো কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, যে যে মানুষ খালিদ ভাই- সমাজকে কোন জায়গায় নিয়ে যাওয়া খালিদ ভাই, হয়েছিল, আমি আপনাকে যে শুধু- মানুষকে পুড়িয়ে হত্যা করার খালিদ ভাই, মধ্য আমি দিয়ে। আপনাকে শুধু এই কথা স্মরণ করে দিতে চাই যে আওয়ামী লীগ খুবই একটি শক্ত মুঠিতে দেশ শাসন করছে, কিন্তু এই মুহূর্তে আমাদের নিউজ ডেস্কের খবর কি, গত 3 দিনের খবর হচ্ছে যে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে নিহত, আর এই মুহূর্তে আমাদের নিউজ ডেস্ক বলছে যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 জনের মৃত্যু Right. হয়েছে, আহত একজন হয়েছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হ্যাঁ, আপনি ছিনতাইয়ের সন্দেহে important- গণপিটুনিতে একজন মারা গেছে জানিয়েছে র্যাব। মনোহরদীতে ডাকাত সন্দেহে গণশিবির Right. দুজনকে গণপিটুনিতে একজন আপনি হত্যা। এটা হবে তো, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে এখন জঙ্গিবাদরা, যারা সন্ত্রাস, যারা স্বাধীনতা বিরোধীরা, তারা এখন সামনে আসতে পারতেছে না। তারা বিভিন্ন আবরণে এই যে মনে করেন গণধলাই বলেন, পকেটমার বানিয়ে বলেন, ছিনতাইকারী বানিয়ে বলেন, এই ধরনের ঘটনা ঘটিয়ে সমাজে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হবে। 71 আপনারা কি এটা নিয়ন্ত্রণ করতে, আপনারা কি এটা নিয়ন্ত্রণ অবশ্যই। করতে পারবেন? এই মানে এটা তো একটা জায়গাটায়- আলটিমেট ললেসনেস। এই জায়গাটায় আমি যতটুকু জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম জিরো টলারেন্স। তারা এই ব্যাপার শপথ নিয়েছে যে এই যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, স্বাধীনতা বিরোধী যে এই পদক্ষেপগুলো, এই যে বিভিন্ন ভাবে তারা নিচ্ছে সমাজকে অস্থিরতা সৃষ্টি করার জন্য, তারা এটা দমন করার ব্যাপারে মোশাররফ ভাই প্রতিজ্ঞ। খুব অস্থির হয়ে উঠেছেন। মোশাররফ ভাইয়ের কাছে জানতে চাইবো যে মোশাররফ ভাই, আমরা জামাত বিএনপির তো অস্থির লোকজন, হবেনই। জামাত এবং বিএনপির লোকজনকে অস্থির হওয়ার আওয়ামী মতো লীগে জায়গায় যোগদান আছেন করতে উনি। দেখছি, সেইটা কি আসলে ক্ষমতা বা কোন ধরনের বাস্তব আর্থিক সুযোগ সুবিধা লাভের জন্য, নাকি আর অন্য কোনো কারণে জামাত এবং বিএনপির লোকজনকে, মানে আপনাদের জোটের লোকজনকে আওয়ামী লীগে যোগ দিতে দেখছি না, জেলায় জেলায়? এটা যোগ দেওয়া হচ্ছে, এটা মূল হলো একটা নির্যাতন। আপনি দেখবেন সারা বাংলাদেশে এই বিশেষ করে গত আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ একটা সারা বাংলাদেশে একটি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী একটা ব্যাপক বাণিজ্যে নেমেছে তারা। আপনি যে কোনো মামলায় 50 জন এবং আরো 200 জন। আপনি সারা বাংলাদেশের যে চিত্রটি খালিদ ভাই বলেছে, খালিদ ভাই কিন্তু একটা জায়গায় যায় না, শুধু একটা অংশে বলেছে। আজকে সারা বাংলাদেশে একটা পুলিশি রাষ্ট্র কায়েম করা হয়েছে। বাংলাদেশে আজকে বিচারহীনতার একটা চরম দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আজকে যে জিনিসগুলি আপনি যে কথাটি বলেছেন যে আজকে গণপিটুনি হচ্ছে, আজকে মানুষকে মেরে ফেলা হচ্ছে, আজকে ডাকাতি হচ্ছে, সারা বাংলাদেশে কোনো আইন নেই। আওয়ামী লীগ যদি করে, সরকারি দল যদি হয়, তার জন্য কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু নেই। আপনি দেখবেন যে কিছুদিন পূর্বে খালিদ ভাই কথাটি বললে আমি খুব খুশি হতাম এবং দর্শক এটা দেখতো, যে নাটোরে একজন এই সরকারের একটা শাসক দলীয় সংসদ সদস্য শিমুল নাম, তার ফুল নামটা কি আমি জানি না, শিমুল, উনি র্যাব একজন চিহ্নিত সন্ত্রাসীকে ধরেছে, এমপির নেতৃত্বে র্যাবের গাড়ি থেকে সেই আসামিকে ছিনতাই করে নেওয়া হয়েছে। এই সরকারের একজন এমপি বদি, যে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী, এই পর্যন্ত 22 জন কর্মকর্তাকে উনি শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, পিটিয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি বা মানব পাচার সহ এমন কোনো অভিযোগ নাই, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং তার সাথে জামাত বিএনপিরও ভালো সংশ্লিষ্টতার কথা আছে। না, সেটা অন্য জিনিস, মানে কিন্তু আছে আর কি, হ্যাঁ, আছে আর কি। আমি এই সেটা সরকারের বলতে একজন চাইছি। মন্ত্রী, মানে বদিকে বলা হয় যে মূলত সে জামাতেরই লোক বা বিএনপির লোক। কিন্তু কেন কেন MP কেন কেন কিন্তু এমপি কিন্তু আওয়ামী লীগ থেকে কিন্তু নির্বাচিত। এমপি আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের খুব প্রিয়, সেটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ, প্রিয়। হ্যাঁ। তারপর আপনি দেখবেন যে আজকে এই প্রথমবারের মতো একটা এমবাসি বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে যে এই সরকারের একজন মন্ত্রী আদম পাচারের সাথে জড়িত। এই খবরটাও সম্পূর্ণ- ক্রিয়া উপমন্ত্রী এটা আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে যে আদম পাচারের সাথে জড়িত। সুতরাং সরকারের কিন্তু একটি গোবরের অবস্থা, এমন একটা অবস্থায় চলেছে, এইটার রক্ষার জন্য গভর্নমেন্ট একটাই কাজ করছে, সেটা হলো শুধু নির্যাতন। আপনি দেখেন, আপনি যে কথাটি বলেছেন, গণতন্ত্রের সবচেয়ে কি, আপনাকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, আপনাকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে। কালকে ঢাকাতে একটি নিরীহ প্রোগ্রাম, যেটাকে আমরা বলি একটা ঢাকা আদর্শ আন্দোলন, ডক্টর ইমাজউদ্দিন আহমেদের যিনি পরিচালনা করেন, তাদের একটা সাংবাদিক সম্মেলন। এই সরকার কত অসহিষ্ণু, সে একটা অফিসের মধ্যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলন আপনি যখন সরকার অসহিষ্ণু মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে বলেন এবং এই টেলিভিশনে যেটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, মানে তখন কি আপনার কাছে একটু মনে হয় না যে এটা একটু কন্ট্রাডিকশন, যে আপনি এখানে যা বলছেন আমরা কেউ বাধা দিচ্ছি? এটাকে আপনি সব টেলিভিশন কি আপনি পাচ্ছেন? আমি ওদের নাম বলতে চাই না, আপনারা 2-4টি টেলিভিশন এটাকে সমন্বয় করেন, কিন্তু অনেক টেলিভিশন আপনি দেখবেন ওই টেলিভিশন দেখার আওয়ামী লীগের বক্তব্য দেখার সমান কথা। না, সেটা তো তার পছন্দ। এখন এটাও কিন্তু বললেন না। সেটা তার পছন্দ। আমাদের যেমন দৈনিক দিনকালের মতো পত্রিকা আছে, বাংলার বাড়ির মতো পত্রিকা ছিল, এটা তো সে পছন্দ করে সে একটা দল সাপোর্ট করতেই পারে না, এই ধরনের অবস্থা আছে। সুতরাং সেটা তো চাপের কারণে না। সবকিছু যে যেমন আপনি যেভাবে পাচ্ছেন সবাই এইভাবে পারতেছে, এই যোগ্যতা হয়তো সবার নাই। না, সেটাই তো তার পছন্দ না সেভাবে করা। যাই হোক, আপনি মোশাররফ ভাই, আপনি অনেকগুলি বিষয় আসলে তুলে এনেছেন। ব্যারিস্টার শামীম, আপনি কি আর শেষ করতে? না, আমি যার জন্য এই কথাটি বলছি, আজকে যে কথাটি বলছেন যে আপনি যে আমি আবার প্রথমে ফিরে যাই, যে এই সরকার রাষ্ট্র পরিচালনায় আজকে টোটাল একটা পুলিশি ব্যবস্থা কায়েম করেছে।
যার জন্য সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা তারা উৎসাহিত হচ্ছে। রাইট রাইট যার জন্য আজকে তারা এই সন্ত্রাস, দুর্নীতি এর সাথে জড়িয়ে পড়ছে। আমি ব্যারিস্টার শামীম পাটোয়ারির কাছে প্রশ্নটি করে রেখে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। মোশাররফ ভাই এত সুন্দর করে বলেছেন যে আমি মোশাররফ ভাইকে আসলে থামাতে পারছিলাম না। আমার আবার অনেক প্রশংসাও করেছেন, প্রশংসা শুনতে খুব ভালো লাগে আমার। আমি শুধু ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনাকে একটু প্রশ্নটি করে রাখি। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন দলীয় পরিচয় বিবেচনায় অপরাধ দমনে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী সরকারি দলের এই অবস্থাটি কি আপনার কাছে নতুন মনে হয়? নতুন হলে আপনি এটিকে কিভাবে দেখছেন? আর মোশাররফ ভাইয়ের জন্য আমার হাতে কয়েকটি আমাকে গবেষক দল দিয়ে গেছে, সেটি আপনাকে একটু শোনাতে চাই যে আজকের আইন সালিশ কেন্দ্র হিসাবে ক্রসফায়ারের নিহতদের হিসাব আপনি একটু মনে রাখবেন দয়া করে। 2004 সালে 210 জন মারা গেছেন, 2005 সালে মারা গেছেন 377 জন, 2006 সালে মারা গেছেন 362 জন, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের 2টি বছরের আমল 180 জন এবং 175 জন, 2009 সালে সেটি 229 জন, 10-এ 133, 11-তে 100, 2012-তে 91 জন, 2013-তে 72 জন, 2014-তে এটি 128 জন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক স্যারের সাথে আমরা কথা বলবো এবং আমরা বেশ শামীম পাটোয়ারিকে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম। আজকে বাংলাদেশে ব্যারিস্টার শামীম পাটোয়ারি দলীয় পরিচয় বিবেচনা অপরাধ দমনে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী সরকারি দলের এই অবস্থানকে নতুন মনে হচ্ছে কিনা, নতুন মনে হলে কিভাবে দেখছেন? না, আমি মনে করি বক্তব্যটা কতটা পলিটিক্যাল আর কতটা প্র্যাকটিক্যাল এটা বোঝার বিষয় আছে। আওয়ামী লীগ একটা কিম্ভূত কিমাকার সমস্যা ফেস করতেছে, কারণ তারা 21 বছর ক্ষমতার বাইরে ছিল, নেতাকর্মীদের উজ্জীবিত রাখতো, আন্দোলনের জন্য প্রস্তুত করতো। এখন 7 বছর ক্ষমতায় থাকলে নেতাকর্মীদেরকে নিয়ে আসলে কি করবে? আবার বিপুল একটা অনেক বড় একটা নেতাকর্মীদের বাহিনী তাদের আছে এবং সেটাকে কিন্তু সবসময় প্রস্তুত রাখা হয় বিরোধী দলের আন্দোলনে ইউজ করার জন্য। এখন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পারস্পরিক নির্ভরশীলতাও আছে। এখন সুশাসন দিতে চাইলে এই কর্মীদেরকে দিয়ে সুশাসন দেয়া বা এই কর্মীদেরকে শাসন করা এটা খুব কঠিন কাজ সব দলের জন্যই। ওই জাসদে এই প্রবলেম ফেস করেছিল, যখন জাসদ আর রাজনীতি করতে পারলো তাদের কর্মীদের কি করবে? কাউকে পাঠালো প্যালেস্টাইন পিএলও বন্ধে, কাউকে পাঠালো গাদ্দাফির কাছে, আর অনেকে গেল জার্মানিতে গিয়ে তারা আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো। 81 সালে শেখ হাসিনা ওখানে যেতে চাইলেন, ওনাকে যেতেই দিল না। তো এইরকম একটা সমস্যা কিন্তু কিম্ভূত কিমাকার আওয়ামী লীগ ফেস করতেছে। তার কর্মীদের তাদের অত্যন্ত প্রয়োজন, কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আবার সেই কর্মীদেরকে স্ট্রিক্ট হওয়াটাও খুব বেশি প্রয়োজন দেশের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, গভর্নমেন্টের ইমেজের স্বার্থে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতির যে কমেন্টটি করা হয়েছে এটা একটা পজিটিভ মেসেজ দেবে অবশ্যই নেতাকর্মীর মধ্যে, প্রশাসনের মধ্যে এবং সব জায়গায়, এবং সেটা একটা ভালো দিক। কিন্তু কতটা প্র্যাকটিক্যালি করা যাবে ইট ইজ স্টিল টু সি, মানে আমরা দেখতে পারবো সামনে। তবে এবার একটা জিনিস আমরা দেখেছি, কারণ গত বছর 15ই আগস্ট নিয়ে কিন্তু অনেক চাঁদাবাজির শিকার হয়েছিলাম, আমরা এবার কিন্তু 15ই আগস্ট নিয়ে কোনো চাঁদাবাজির শিকার হইনি, এবং সেটি একটা ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে, সেটি ডিসিশন নিয়ে হয়েছে। ব্যারিস্টার পাটোয়ারি আপনাকে ধন্যবাদ। আমি একটু উপাচার্য অধ্যাপক সিকান্দার খানের কাছে জানতে চাইবো যে স্যার, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে গত 6-7 বছর ধরে আওয়ামী লীগ প্রধান থেকে শুরু করে শীর্ষ একাধিক নেতা তাদের দল এবং সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু সেই হুঁশিয়ারিতে খুব কান দিতে আমরা কাউকে দেখছি না। এর কারণ কি বলে আপনি কি মনে করেন? আপনার বিশ্লেষণী বা এই ক্ষেত্রে কি, অধ্যাপক সিকান্দার খান? আসলে যে সমস্ত নেতাকর্মী গড়ে উঠছে আস্তে আস্তে, তাদেরকে তো প্রকৃত প্রস্তাবে যে প্রক্রিয়ায় গড়ে ওঠা উচিত ছিল সেই প্রক্রিয়াটা তো চালু হয়নি। যা ঘোষণা করা হলো অমুক অমুক জায়গার প্রেসিডেন্ট হবেন, অমুক কমিটিতে থাকবেন, এটা তো কোনো নেতা গড়ে ওঠার কোনো ব্যাপার হলো না। আর কর্মী যারা সত্যি সত্যি কাজে লাগবেন সে সমস্ত মানুষকে যদি অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করা হয় তাহলে তো তারা ওই দিকেই ঝুঁকে থাকবেন। এখন যে অসুবিধাটা সেটা হচ্ছে যে নেতাদের প্রয়োজন কর্মীর, কিন্তু সেই কর্মী আগের মতো যারা সত্যি সত্যি আদর্শের ভিত্তিতে কর্মী হয়ে উঠেছেন কারো কোনো একটা দলের, সেরকম হচ্ছে না, এবং কেউই সেদিকটাতে নজর দিচ্ছেন না বা প্রকৃত প্রস্তাবে কোনোই জোর সেখানে দেয়া হচ্ছে না। যদি সেটা দেয়া হতো এবং সেটা সময় সাপেক্ষ এবং সেটার জন্য ভিন্ন রকমের আয়োজনও দরকার, সেই আয়োজন তো আমরা দেখি না। সাধারণভাবে কতগুলো যারা সামনের সারিতে এসে বিরাট লাভ দিতে পারলো সেই হয়ে গেল বড় নেতা। আর সবসময় আমরা দেখছি যে এই যে ছোটোখাটো যে তাদের সভাগুলো হয় সেগুলোতে ওই নেতা পদ নিয়ে ওদের মধ্যেই
দারুণ রকমের অধ্যাপক হট্টগোল সিকান্দার খান হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আপনার কাছে আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রবীর শিকদার, সাংবাদিক প্রবীর শিকদার, তাকে গ্রেফতার করা হয়েছিল ঢাকার ফার্মগেট থেকে, তারপরে অতি দ্রুততার সাথে তাকে ফরিদপুর নিয়ে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আর তাকে আটক করা হয়েছিল আসলে গোয়েন্দা পুলিশ ফার্মগেট থেকে। নিকটতীতে আমরা পুলিশ বাহিনীকে এতটা তৎপর দেখিনি। তারপর সারা দেশে যখন নিন্দার ঝড়, দলের মধ্যেও আপনারা ব্যাপকভাবে আপনারাই এই ব্যাপারটির অনেক সমালোচনা করলেন। তারপর আবার সকালবেলা তার রিমান্ড হওয়ার পরে আবার তাকে আমরা জামিন মুক্তি পেতে দেখলাম। অনেকেই বলছেন প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়টির মধ্যে কোনো না কোনো ভাবে তার তিনি যে ব্যাপারটি পছন্দ করছেন না সেটি জানিয়েছেন, তারপর থেকে ব্যাপারটি গতি পেয়েছে। প্রধানমন্ত্রীকে যদি সব বিষয়ে এভাবে দেখতে হয় তাহলে মানে দেশটি আসলে খুব সুশাসনের মধ্যে চলছে এরকম বলা যাবে কিনা? দেখেন, প্রবীর শিকদারের প্রতি সবারই একটা সিম্পেথি আছে, সকলেই জানে যে তার মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান, এতজন মানুষ শহীদ হয়েছে তার পরিবারের মধ্যে অবসহ, এবং 2001 সালের বিএনপি জামাত জোটের সন্ত্রাসের শিকার হয়ে তিনি কিন্তু তার পা খুইয়েছিলেন এবং সেটার চিকিৎসা কিন্তু মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী করিয়েছেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি চায়না সফরে গিয়েছিলেন। তিনি একজন মানে সাংবাদিক মহলের কাছে শুধু নয়, গণতান্ত্রিক আমি মানুষের কাছেও তিনি একজন প্রিয় মানুষ। এখন তার বিরুদ্ধে যে আইসিটি অ্যাক্টে যে মামলাটি হয়েছে, ঠিক আছে, মামলা হতে পারে বা এটা আদালতের বিষয়, কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন ছিলাম যে তার যেন হচ্ছে তার যে সাধারণ নাগরিকরা বা যারা এই বিষয়ে কথা বলেছে যে তাকে যেন কখনো হেনস্থা করা না হয় এবং সে এই মামলার ইয়েতে করে যেন না করা হয়, এবং এইটা কিন্তু সবার অনুভূতিতে দাগ কেটেছে। এবং যেটা আজকে আমি যারা তাকে ইন্টারোগেশন করেছে তারা বলেছে যে না, আমাদের 3 দিনে নিয়েছিলাম, তার আগে আমাদের হয়ে গেছে এবং আদালত তাকে জামিন দিয়েছে। তবে আমি মনে করি, আমি অন্য বিতর্কে এটাতে যাব না, আমি মনে করি এটা শুভবুদ্ধির মানে পরিচয় দিয়েছে। আমি খালিদ ভাই, আমি একটি সরল তবে প্রশ্ন করতে চাই, এই ঘটনাটা দুঃখজনক, আমি এটুকুই বলতে চাই। খালিদ ভাই, আমি একটি প্রশ্ন করতে চাই, তিনি যদি আমাদের সবার প্রিয় প্রবীর শিকদার প্রবীরদার না হতেন তাহলে কি তার ক্ষেত্রে এটি করা হতো? না, এটা দুঃখজনক, পুরো ঘটনাটাই দুঃখজনক। তার মানে আইন তো সবার জন্য আসলে সমানভাবে কাজ করছে না। আমরা একটা বিরতি সবার নিচ্ছি। জন্যই দুঃখজনক। আমরা একটা বিরতি নিচ্ছি মোশাররফ ভাই। বিরতির আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে এই মুহূর্তে আমার হাতে যে সংবাদটি আছে সেটি একটু পড়ে শোনাচ্ছি। বিএনপি থেকে যোগ দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন নতুন অতিথিরা। এটি হচ্ছে সংবাদের হেডলাইন। উনি বলা হচ্ছে সংসদ উপনেতা সৈয়দ সাজিদা চৌধুরীর উপস্থিতিতে মঙ্গলবার ফরিদপুরের সালথার ইউসুফদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আর বিশৃঙ্খলা ঘটনার দায়ে গ্রেপ্তার হয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন সালথার বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য 200 শতাধিক কর্মী অনুষ্ঠানে যান। এর কিছুক্ষণের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলার হোসেন মিছিল সহ সমর্থকদের নিয়ে সেখানে গেলে মঞ্চের কাছে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপরে তার রূপ নেয় কাদা ছড়াছড়িতে। একদম আমাদের রাজনীতির যে বর্তমান অবস্থা তার একটি বাস্তব রূপ, বাস্তব চিত্র এখানে আছে। আমরা বিরতির পরে এই নিয়ে আপনার বিশ্লেষণ শুনবো। মোশাররফ ভাই, আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকে বাংলাদেশে ফিরলাম। মোশাররফ ভাই, বিরতির আগে আমরা একটা পরিস্থিতি যে আওয়ামী লীগে যোগ দিয়ে সংঘর্ষ অতিথিরা ফরিদপুরের একটি স্টোরি পরিশোনা ছিলাম। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ 3 আইনজীবীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার করেছে র্যাব। আপনি নিশ্চয়ই জানেন বিষয়টি নিয়ে বিএনপির কোনো অবস্থান আছে কি, বা আপনারই বা পর্যবেক্ষণ বা বিশ্লেষণ কি? আসলে এই আপনি যে ঘটনা আজকেই আমি এই সন্ধ্যায় খবরে দেখলাম, এবং 3 জন আইনজীবী গ্রেফতার হয়েছিল, এটা মানে গতকালকের খবর, আজকে ভোরের খবর। 3 জনকে দেখলাম। তবে আমি যতটুকু জানি, আমার ব্যক্তিগত নলেজে যতটুকু আছে, এই আইনজীবীদের সম্বন্ধে আমার তেমন ধারণা নেই, এবং আমাদের দলে এরা আছে বলে আমার ব্যক্তিগতভাবে জানা নাই, এবং মনে হয় আইনজীবীর সাথে হয়তো আইনি পেশার সাথে জড়িত থাকতে পারে, কিন্তু আমাদের সরাসরি দলের সাথে জড়িত না। তবে হ্যাঁ, যে এটা হয়তো ভবিষ্যতে প্রমাণ হবে যে কেন এরা জড়িত হয়েছে বা কি কারণে এদের এই ঘটনার সাথে সম্পৃক্ততা। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। এখন আমি একটা জিনিসে আসছি, যে কথাটি আপনি খালেদ মাহমুদ চৌধুরীকে বলেছিলেন যে প্রবীর শিকদারের একটি ব্যাপার। আজকে যে কথাটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যে যদি প্রবীর শিকদার না হয় ওখানে আমি হতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো? আমি প্রবীর শিকদার না হয়ে আমি যদি মোশাররফ হতাম। এবং এখানে আইসিটি আইনে একটি মারাত্মক ত্রুটি করা হয়েছে। এখানে বলা আছে যিনি সংক্ষুব্ধ সে নিজে মামলা করবেন, কিন্তু এখানে মামলা কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব করেননি, মামলা একজন আইনজীবী করেছে। সেই মামলা থানায় কিভাবে নেয়?
আইসিটি আইনে। এটা কিন্তু সরকারিভাবে একটা লোককে হেনস্থ করার জন্য, এবং আপনি নিশ্চয়ই জানেন যে ফরিদপুর সহ বাংলাদেশের, যেটা আমাদের আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রঞ্জন সেনগুপ্ত বলেছে, যে এই সরকারের মন্ত্রী, এমপি এবং হুইপরা হিন্দুদের জমি দখল করছে। এমনি একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে প্রবীর শিকদার গ্রেপ্তার হয়েছে, এবং যে কথাটি খালেদ মাহমুদ চৌধুরী বলেছে, তার একটা পরিচিতি থাকার কারণে, মুক্তিযোদ্ধা থাকার কারণে, আপনারা সবার প্রেশারের কারণে, বেশি করে মিডিয়ার প্রেশারের কারণে আজকে কিন্তু তার কিন্তু আমাদের মতো লোক যদি হতো তাহলে রিমান্ড 3 দিন না, বরং রিমান্ড কিন্তু আরো বাড়তো। আজকে বাংলাদেশের অবস্থা কোথায় একটি ঘটনা দিয়ে কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে। বিশেষ আহমেদের ব্যাপারে আপনি কি জনাব? তবে এখানে একটা কথা আমি যোগ করতে চাই, তিনি যেই বিষয়গুলো তার ফেসবুকে লিখেছেন, যাদের ব্যাপারে কথাগুলো বলছে, সেখানেও কিন্তু তার নিরাপত্তার একটা ব্যাপার আছে। এখানে থার্ড পার্টি আবার কেউ সুযোগ নিয়ে নেয়, এটাও একটা ব্যাপার আছে। সেই জায়গাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী চিন্তা করেছে কিনা এটাও কিন্তু ভাবার বিষয় আছে। আমরা যতদূর খবর পেয়েছি যে উনি সেই রিমান্ডে বলেছেন যে আসলে এভাবে লেখা, মানে উনি বলেছেন যে তার যদি কোনোদিন মৃত্যু, তার যদি এখন মৃত্যু হয় তাহলে এই তিনটা ব্যক্তি চলে না, সে কিন্তু জিডি কিন্তু থানা নেয়নি। না, আমরা জিডি কিন্তু থানা নেয়নি। এই কথা নিয়ে জিডি করতে গেলে কি থানা নিতে পারে? আমি জানি না, দেখা গেল মোশাররফ ভাই লোকটাকে মেরে ফেললো, দেখা গেল দোষ হলো তিনজন। ওই তিনজনের এরকম, এটা একটা ব্যাপার। বেশি পাটারি, আপনি কি মনে করছেন যে এটা কি আসলে তাকে থানায় জিডিটি নেওয়া উচিত ছিল? তিনি যদি এই মর্মে একটি জিডি করতে যান যে আমার মৃত্যুর জন্য আসলে এই তিনজন যাই, এটা আসলে ওনাকে কিছু এভিডেন্স দেখাতে হতো, যে আমাকে ফোনে হুমকি দিয়েছে, ফোন রেকর্ডিং অর সামথিং, একদম সম্পূর্ণ আনস্পেসিফিক একটা অভিযোগের ভিত্তিতে। এটি অনেকেই বলছেন না, তার কিন্তু কিছু লেখা আছে যে ওখানে যে হিন্দুদের জমি দখল করা হচ্ছে এই ব্যাপারে কিন্তু তার বেশ কিছু আর্টিকেল লেখা। তার আর্টিকেল আছে, মানে যে তিনজনের বিষয় সেইটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বুঝতে পারি জিনিসটা কি হয়েছিল। একটা ক্ষমতার অপব্যবহারই আমি বলবো, তবে আই এম ভেরি হ্যাপি যে খুব দ্রুত এটা কারেক্ট করে ফেলা হয়েছে, এটা একটা ভালো সাইন। তবে একটা জিনিস আমি বলবো, আইনজীবীরা কেউ ওনাকে যখন প্রথম দিন কোর্টে দাঁড়া করানো হলো, একজন আইনজীবী ওনার পক্ষে দাঁড়ায়নি, দাঁড়াতে রাজি হয়নি, দৃশ্যমান ক্ষমতার চাপে। এটা একটা খুব ডেঞ্জারাস সাইন। আমরা এর আগে দেখেছিলাম যে এটা ক্ষমতা চাপে না, তারা নাকি একটা এরকম চুক্তি করেছিলেন যে কোনো আইনজীবী কারো বিরুদ্ধে মামলা করলে তারা সেই আইনজীবীর এবং এটা বার কাউন্সিলের আমাদের প্রত্যেক আইনজীবীর নিজস্ব মামলা থাকতে পারে জমি জমা নিয়ে, কিন্তু তারা আদার সাইড রিপ্রেজেন্টেশন পায়। এটা একটা ফেক, বা এটা আমি বলবো একটা খুব একটা গুরুত্বহীন। গতকালকে সিনারিটা পুরো উল্টো হয়ে গেছে। জি জি, এক্স্যাক্টলি। এবং এর আগে জেএমবি নিয়েও এটা হয়েছিল, তখনও আমার কাছে খুব অস্বস্তিকর লেগেছিল। জেএমবির কাউকে লিগ্যাল রিপ্রেজেন্ট দেওয়া হয়নি, এবং একটা দুটো হলো সেখানে মিসক্রিয়েট অফ জাস্টিসের কেস হয়নি, এমনটা কিন্তু না। আমার বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হয় নাই, এই বাংলা ভাই এবং শাহেখ আব্দুর রহমানের কোনো বক্তব্য জানতে দেওয়া হয়। এক্স্যাক্টলি, এখানে ট্রান্সপারেন্ট কিছু হয়নি। এটার মধ্যে একটা সন্দেহ রয়ে গেছে মানুষের, যে কেন জানতে পারলো। হ্যাঁ, এবং সেই সময় মনে আছে বাংলা ভাই যখন ট্রাইব্যুনালের কি খালেদ ভাই ম্যাজিস্ট্রেট ছিলেন, ট্রাইব্যুনালের কি এরকম বাইরে প্রকাশ করার কোনো সুযোগ আছে? না, সেটা ট্রাইব্যুনালের ইচ্ছা, ট্রাইব্যুনালের এখতিয়ার। ট্রাইব্যুনাল ইচ্ছা করলে এটাকে ক্যামেরা ট্রায়াল করতে পারে। এটা বেশ পাটারি এখানে আছে, তিনি ভালো করে স্টেটমেন্ট রেকর্ড করলে তখন ওটা পাবলিক স্টেটমেন্ট হয়ে যায়, যে কোনো সাইড ইফেক্ট নেওয়া যায়। আমার মনে আছে যখন শাহেখ আব্দুর রহমান যখন অ্যারেস্ট হলো, উনি স্পষ্ট করে বলছিলেন যে আমি মিডিয়ার সামনে কথা বলবো। এবং তিনি যখন এটা বলেন মোশাররফ ভাই, আমাদের আদালতের স্বাভাবিক কনভেনশন, আইনজীবীরা আমাদেরকে যা বলেছেন তাই তো জানি, যে এই ক্ষেত্রে আসলে তার বক্তব্যটা সামনে আসতে দেওয়াই উচিত, কারণ সেক্ষেত্রে সেটা পাবলিকেরও এটা জানার আগ্রহ থাকে, এবং ওই যে বিখ্যাত লাইনটা যে বিচার যে হয়েছে সেটিও তো প্রতিষ্ঠা করতে হবে। শাহেখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের ঘটনাটা যখন ঘটে, তখন তো মানুষের দৃষ্টিটা ছিল অন্যদিকে, তাদের দিকে না। তাদেরকে কারা বানালো, কে প্রশ্রয় দিল, কে আশ্রয় দিল, মানুষের জানার এটা আগ্রহ ছিল। আপনি চমৎকার ভাবে বিষয়টি অন্যদিকে নিয়ে যেতে পেরেছেন, কিন্তু আমি আবার বিষয়টি এখানে ফিরে আসতে চাই যে প্রতিবন্ধী বলে, তিনি শারীরিকভাবে একটু অক্ষম বলে প্রবীর শিকদারকে হাতকড়া পরানো পুলিশ প্রবিধান বিরোধী। আমি যতটুকু জানি এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলেছেন যে সংশ্লিষ্ট পুলিশদের এর বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া যায়। এই তাকে হাতকড়া পরানো মানে একটা দৃশ্য, মানে একটি ভয়ের দৃশ্য অবতারণা করাটা আসলে কতটা জরুরি ছিল। আমরা দেখতে পাচ্ছি যে ওনার এক হাত নেই, আরেক হাত হচ্ছে যে কীর্তি, আরেক পা হচ্ছে কীর্তিম, ওনাকে হাতকড়া পরানো হচ্ছে ওনাকে, মানে এর কারণ কি? না, এটা তো আমি প্রথমে টোটাল বিষয়টা আমি বলেছি দুঃখজনক। এই ধরনের ঘটনা মোশাররফ প্রবীর শিকদার তো মোশাররফ সাহেব হইতে পারবে না। প্রবীর শিকদার তো অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে প্রবীর শিকদার হয়েছে, কাজেই প্রবীর শিকদারের সঙ্গে অন্য কারো তুলনা চলবে না। আমরা যারা আত্মত্যাগ করি নাই তাদের ক্ষেত্রে তো সংবিধান একই, ঠিক আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তার যে আপনি যেটা বললেন যে শারীরিকভাবে প্রতিবন্ধী, এই জায়গাটা প্রবীর শিকদার কেন, যে কোনো এই ধরনের মানুষের ক্ষেত্রে আচরণটা অত্যন্ত মানবিক হওয়া উচিত, রাইট? সেই জিনিসটাই আমরা বলতে যাচ্ছি এবং এটার পক্ষে আছি আমরা। হ্যাঁ, কিন্তু তবে এটা দুঃখজনক কেন হলো, কিন্তু ফ্যাক্ট রিমেইনস যে সেটা মানবিক ছিল না। আমরা এই অমানবিক পুলিশ নিয়ে কি করিব? আমরা তো হচ্ছে এই সমাজে, এই দেখেন এই সমাজটা তো আপনি যেভাবে চিন্তা করছেন এই চিন্তার সাথে আমি একমত হতে চাই,
কিন্তু আমি পারবো না, কিন্তু কারণ বাস্তবতা হচ্ছে যে এই 44 বছরে আমাদের এই সমাজের সেভাবে আমরা গড়তে পারি নাই। কারণ ওই এই দেশটাকে প্রতিবন্ধী করে দেওয়ার জন্য বা প্রতিবন্ধীদেরকে এইরকম অবস্থা করে দেওয়ার জন্য একটা সুগভীর ষড়যন্ত্র এবং হচ্ছে, এখনো চলতেছে। আমরা যখন পরবর্তীকালে ইতিহাস পড়বো তখন যারা আগুন প্রতিবন্ধী সন্ত্রাস এখনো আছে, যারা প্রতিবন্ধী করার জন্য হ্যাঁ। একটা ষড়যন্ত্র করেছিল তাদের কথাও থাকবে। আপনারা যারা আমাদেরকে প্রতিবন্ধী হিসেবে বাইরে হতে দেন নাই তাদের কথাও নিশ্চয়ই থাকবে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, জনাব এম এ মোশাররফ হোসেন, জনাব বেশ স্বামীনাথের পাটোয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।